নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজি আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে আমার মনে হয়, যেটা আপনারাও বুঝতে পেরেছেন, সময়ে কিন্তু আর ভোট হবে না। দিদিমণি নিজের বিছানো জালেই নিজেই কিন্তু ফেঁসে গেছেন। আজকে এসআইআর নিয়ে উনি যদি সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে এদিন আর দেখতে হতো না। 60 লক্ষ নাম যে পেন্ডিং আছে, উনি ভেবেছিলেন যে সময়ে আপলোড না করতে দেওয়া, শেষ মুহূর্তে আপলোড করে দিলে ভালো জল আর বেনো জল সব একসঙ্গে মিক্সিং আপ হয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় সুপ্রিম কোর্ট জল ঢেলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যতক্ষণ না স্বচ্ছ এবং ফাইনাল ভোটার লিস্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসআইআর এর যে প্রক্রিয়া সেটা চলতে থাকবে। এইভাবে যদি চলে এবং যেভাবে বিচারপতিদেরকে নামিয়েছেন শেষ করার জন্য, তা শেষ হতে কিন্তু 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। অতএব সময়ে ভোটটা করাতে পারবে না, রাষ্ট্রপতি শাসন হবে বা যাই হোক কেন্দ্র সরকারের বা নির্বাচন কমিশনের হাতে শাসন ব্যবস্থা চলে যাবে। এমত অবস্থায় বিজেপি কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে। বিজেপিও তাড়াহুড়ো করতে চায় না, কারণ ওদের একটা প্রথম থেকেই যে আওয়াজ সেটা হচ্ছে নো এসআইআর নো ভোট। এসআইআর সম্পূর্ণ না হলে ভোট হতে দেব না। আর দিদিমণি চেয়েছিলেন যেন তেন প্রকারেণ এসআইআরটা যেন শেষ হয়ে যায় এবং ঘোলা জলে যত বাংলাদেশি রোহিঙ্গা ঘোলা মাছ আছে সেগুলোও যেন পেরিয়ে চলে যায়, কিন্তু সে ঘুরে পালিয়ে। প্রশ্ন এখানেই আটকে নেই, উদ্দেশ্য অনেক। এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, এসআইআর এর পিছনে আরো একটা বড় রাজনৈতিক গেম কিন্তু খেলা শুরু হয়েছে ভেতরে ভেতরে, যা অনেকেই কিন্তু জানে না। দিদিমণির কাছে খবর আছে, বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং এই নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠাচ্ছেন। এর পিছনেও বড় একটা বিজেপির খেলা আছে। যেভাবে 2025-এ জিতেছিল বিজেপি এবং জেডিইউ অ্যালায়েন্স করে, হয়তো তাদের কথা ছিল যে নীতিশ কুমার কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী তো থাকবেন, তারপরে বিজেপিকে দিতে হবে ক্ষমতায়। হয়তো সেই মতো হতে পারে বা অন্য গেমও থাকতে পারে। তো যাই হোক, নীতিশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন না, উনি রাজ্যসভায় চলে যাচ্ছেন। এবং যে এত বড় অভিজ্ঞ একজন মন্ত্রী, তাকে যে শুধু রাজ্যসভা সংসদ করে পাঠাবেন মুখ্যমন্ত্রী ছেড়ে, এটা কিন্তু হতে পারে না। আবার কানাঘুষো যেটা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী তার যে ক্যাবিনেট সেটাকে রিসাফল করবেন। সেই ক্যাবিনেটের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ দেওয়া হতে পারে, কারণ ওনার ইচ্ছা যে রাজ্যসভা এবং লোকসভা দুটোই কিন্তু সদস্য পদ গ্রহণ করবেন। তা রাজ্যসভার সদস্য পদ এমপি হয়ে উনি লোকসভার যে কোনো একটা কার্যভার গ্রহণ করতে পারে, মোদী একে গুরু দায়িত্ব দিতে পারে, এটা একটা কারণ। তাহলে বিহারের জনতাও খুশি থাকবে, বিহারের জনতাকেও চটানো যাবে না, চটলো না, আর নীতিশ কুমারও চটলো না, নীতিশকেও খুশি রাখা গেল। কিন্তু এর সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট, তার কিন্তু অনেক তালমিল বোঝা যাচ্ছে। বিহারে এসআইআর হওয়ার পরে বিজেপি এবং জেডিইউ বহুল সংখ্যক ভোটে জিতেছে এবং সংখ্যাগরিষ্ঠতা হয়ে মন্ত্রিসভা গঠন করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে কিন্তু খুব ধীর মস্তিষ্কে ধীরে তালে, যেটা কাদা ছোড়াছুড়ি হয়নি বিহারের ক্ষেত্রে, যেটা আমাদের পশ্চিমবাংলাতে হয়েছে বা এখনো হচ্ছে। এই পশ্চিম বাংলাটা
বিজেপি বলুন বা কেন্দ্র সরকারের এখন পাখির চোখ। এই রাজ্যটা সারা ভারতবর্ষকে হিলিয়ে দিচ্ছে, নাস্তানাবুদ করে রেখেছে। ভারতের সার্বভৌমত্ব নষ্ট করা থেকে শুরু করে যত রকমের সন্ত্রাসী কার্যকলাপ, দেশ বিরোধী কার্যকলাপ এই রাজ্য থেকে এখন বেড়ে গেছে উপর্যুপুরি। যেটা কাশ্মীর এখন প্রায় শান্ত, যে হারে হচ্ছিল কাশ্মীরে তার থেকে অনেক শান্ত আছে কাশ্মীর। এই পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের যত উগ্রপন্থী সন্ত্রাসী দল আছে তারা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে যেভাবে তারা জাল বিস্তার করছে, সেই জাল কেটে দেওয়া বলুন বা সেই জালকে গুটিয়ে নিয়ে বঙ্গোপসাগরে তুলে ফেলা, এটা কিন্তু মোদী সরকার এবং অজিত ডোভাল করে আসছে। একটা ভিডিও আমি বানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের কয়েকটা জেলা এবং বিহারের কয়েকটা জেলা কেটে নতুন একটা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে। তার কারণ যেভাবে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরের মাটিকে ব্যবহার করে কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার এই অঞ্চলগুলো বহুল সংখ্যকভাবে মুসলিম আবাদি বেড়ে গেছে। যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার মানে দরকার আছে বা ছিল, তার 3 গুণ জনসংখ্যা সেখানে বৃদ্ধি হয়েছে। জন্মহার সব ক্যালকুলেশন করে দেখলেও তা এত লোক সংখ্যা এলো কোথা থেকে? এটা একটা বড় কারণ। যেখানে অরিজিনাল মুসলিম যত পার্সেন্টেজ ছিল তার থেকে আরো 4-5% মুসলিম বেড়ে গেছে জন্মহারের থেকেও। এবং নাশকতামূলক যত কাজ এইসব এরিয়া থেকে সব থেকে বেশি হচ্ছে, অপারেট এখান থেকেই করছে। বিহারে যদি বিজেপি বসে তাহলে পশ্চিমবঙ্গকে নিয়ে তাদের চিন্তাভাবনা আরো স্বচ্ছ হয়ে যাবে। যে যে কাজগুলো পড়ে আছে সেইগুলো তারা করতে পারবে। এই যে পশ্চিমবঙ্গে ভোট সময়ে না হওয়া বিজেপির পক্ষে একটা সব থেকে বড় সুবিধাজনক জায়গা হচ্ছে যে তারা হয়তো মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরকে কেটে এবং বিহারের কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ এই জেলাগুলোকে নিয়ে হয়তো একটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে পারে। তার ব্লুপ্রিন্ট অলরেডি তৈরি হয়ে আছে। এইসব নিয়ে হয়তোবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ 5ই মে ওনার মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে। 5ই মের পরে সম্পূর্ণ রাজ্যটা গভর্নরের আন্ডারে চলে যাবে, নির্বাচন কমিশন বলুন বা রাষ্ট্রপতির হাতে। সেই ক্ষেত্রে কেউ দোষারোপ করতে পারবে না এবং কেন্দ্র সরকারের ক্ষমতা আছে সে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নিরাপত্তা বজায় রাখার জন্য যে কোনো রাজ্যকে কেটে 2 ভাগ করতে পারে, যে কোনো 2টি রাজ্যকে একসঙ্গে জয়েন করতে পারে এবং কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে পারে। যতদূর দেখা যাচ্ছে এসআইআর কমপ্লিট বা এসআইআর নিয়ে যেভাবে ঢিমে তালে কাজ হচ্ছে তা কিন্তু আগামী 2-2.5 মাসে শেষ হওয়ার কথাই নয়। আর এসআইআর তারপরেও আবার বলছে যাদের নাম ডিলিট হয়ে গেছে নাম নতুন করে কিভাবে তোলা যাবে। এই যে টোটাল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা মোটামুটি শেষ হতে 3-3.5 মাসের বেশি সময় লাগতে পারে। এই যে বিশাল বড় একটা খেলা খেলতে চলেছে, দিদিমণি তো খেলা হবে করে যে স্লোগান চালু করেছিলেন সেই খেলাতেই এখন বিজেপি বা কেন্দ্র সরকার গোল দিচ্ছে বা গোল দিয়ে দেবে। এখন দেখার যে আমাদের পশ্চিমবঙ্গে কি কি পরিবর্তন হয়, কেন্দ্র সরকার কি কি ডিসিশন নেয়। নীতিশ কুমার ওখান থেকে সরে গেলে বিহারের গদিতে বিজেপির ক্যান্ডিডেট যদি মুখ্যমন্ত্রী হয়
এবং সেই বিহারকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে সে কি পরিস্থিতি তৈরি করতে পারে। নমস্কার, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।